Hello everyone, welcome to my YouTube channel Electronics Made Easy with Shomam. Hope all are doing well. আমরা এতদিন ধরে ডায়োডের বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স, ডায়োডের ফিচার এবং বায়াস অ্যাপ্লাই করলে মানে বাইরে থেকে যখন আমরা কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করছি তখন ডায়োডের কিরকম ধরনের ইমপ্যাক্ট পাওয়া যায় সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। এবং তার সঙ্গে আলোচনা করেছি কি যে বিভিন্ন ধরনের যে ডায়োড আছে মানে নরমাল পিএন জাংশন ডায়োড ছাড়া যে স্পেশাল টাইপ অফ ডায়োড গুলো রয়েছে যেগুলো কিছু ইলেকট্রিক্যাল পারপাসে ইউজ হয়, কিছু অপটিক্যাল পারপাসে ইউজ হয়, আর কিছু হাই ফ্রিকোয়েন্সিতে মানে মাইক্রোওয়েভ রিজিয়নের জন্য ব্যবহার করা হয়, সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এবার আমরা আসছি যে নরমাল পিএন জাংশন ডায়োডের কি কি ধরনের অ্যাপ্লিকেশন আছে। তার মধ্যে প্রথম হচ্ছে কি যে ডায়োডকে আমরা রেকটিফায়ার হিসেবে ব্যবহার করি। আজকের সেশনে আমরা ডায়োড অ্যাজ এ রেকটিফায়ার কি কি আমরা ইমপ্যাক্ট পাই এবং কি কি ক্যারেক্টারিস্টিক্স পাওয়া যাচ্ছে এবং তার আউটপুটের ওয়েভফর্ম কিরকম হয় এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করব। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হলো হোয়াট ইজ রেকটিফিকেশন। তারপরে আসছি হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার এবং ব্রিজ রেকটিফায়ার। তারপর আমরা দেখব কি যে তাদের একটা কম্পারিজন, একটা টেবিলে তাদের বিভিন্ন ধরনের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো পাওয়া যায় সেই বা বিভিন্ন ধরনের প্যারামিটার সেইগুলোর একটা কম্পারিজন আমরা দেখছি। তারপরে আমরা আলোচনা করব যে রেকটিফায়ারের সঙ্গে ফিল্টার সার্কিট যখন আমরা ইউজ করব তার কি অ্যাডভান্টেজ পাওয়া যায়, নরমাল রেকটিফায়ারের থেকে কি অ্যাডভান্টেজ আমরা পাচ্ছি রেকটিফায়ার উইথ ফিল্টারে। তারপর দেখব কি যে বিভিন্ন ধরনের যে ফিল্টার সার্কিট হয় সেগুলো নিয়ে তাদের ডেসক্রিপশন রয়েছে, সেগুলো নিয়ে আমরা একটা আলোচনা করছি। এবং সবশেষে আমি একটা পার্টিকুলার ফিল্টার যেটা এখানে কনসিডার করেছি আমি ক্যাপাসিটর ফিল্টার, সেই ক্যাপাসিটর ফিল্টার ইউজ করলে হাফ ওয়েভ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ রেকটিফায়ারের আউটপুটের সিগন্যালের কি ডিফারেন্স আসে উইথ ফিল্টার এবং উইদাউট ফিল্টারে সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। প্রথম আসছি আমরা হোয়াট ইজ রেকটিফিকেশন। রেকটিফিকেশনটা কি? রেকটিফিকেশন হচ্ছে the process by which an alternating current or voltage converts into a direct current or voltage is known as rectification। তার মানে কি যে অল্টারনেটিং কারেন্ট অথবা ভোল্টেজকে যে প্রসেসের মাধ্যমে আমরা ডাইরেক্ট কারেন্ট অথবা ভোল্টেজে কনভার্ট করতে পারি সেই প্রসেসটাকেই বলা হয় রেকটিফিকেশন। আর রেকটিফায়ার কাকে বলছে? যে an electrical device having a low resistance to current in one direction and high resistance in reverse direction serves as rectifier। ওয়ান ডাইরেকশন কেন? যেখানে লো রেজিস্ট্যান্স পাওয়া যাচ্ছে তার ফলে কি হবে যে সেই পার্টিকুলার ডাইরেকশনে কারেন্ট হবে খুব বেশি, মানে সেই ডিভাইসের মধ্যে দিয়ে খুব হিউজ পরিমাণে কারেন্ট মুভ করতে পারবে যেহেতু সেখানে লো রেজিস্ট্যান্স সেই ডাইরেকশনে। আর রিভার্স ডাইরেকশনে যখন কারেন্ট ফ্লো করতে চাইছে যেহেতু সেখানে রেজিস্ট্যান্স খুব বেশি তার ফলে সেখানে কারেন্টের ফ্লো খুব কমে যায়। সেই জন্যই এই ইলেকট্রিক্যাল ডিভাইসকে বলা হয় হচ্ছে রেকটিফায়ার। আমরা আগেই দেখেছিলাম যে পিএন জাংশন ডায়োড একটা ইউনিল্যাটারাল ডিভাইস। কেন? তার কারণ হচ্ছে পিএন জাংশন ডায়োডের ওয়ান ডাইরেকশনে কারেন্ট মুভ করতে গেলে সেখানে কারেন্টের ফ্লো হয় অনেক বেশি, কিন্তু অপোজিট ডাইরেকশনে যখন কারেন্ট মুভ করতে যায় তখন কারেন্টের ফ্লো হয় খুব কম। সেই জন্য আমরা পিএন জাংশন ডায়োডকে ইউনিল্যাটারাল ডিভাইস বলি। এই ফিচারটা থাকার জন্য আমরা পিএন জাংশন ডায়োডকে রেকটিফায়ার হিসেবে কাজ করাতে পারি। তার কারণ কি যে পিএন জাংশন ডায়োড works as rectifier because in forward bias it is in on state and in reverse bias it is in off state। আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি যে ফরওয়ার্ড বায়াস কোনটা, যখন পি সাইডটাকে আমরা ব্যাটারির পজিটিভ এন্ডের সাথে কানেক্ট করছি এবং এন সাইডটাকে আমরা ব্যাটারির নেগেটিভ এন্ডের সাথে কানেক্ট করছি তখন মেজরিটি ক্যারিয়ার মানে পি সাইড থেকে হোল এবং এন সাইড থেকে ইলেকট্রন মুভ করে, তার ফলে এখানে কারেন্টের পরিমাণ থেকে অনেক বেশি। সেই জন্য ডায়োডকে আমরা ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে অন স্টেট হিসেবে কনসিডার করে থাকি। আর অপোজিট যেটা মানে অফ স্টেট যেটা রিভার্স বায়াস কন্ডিশনে পাওয়া যায়, রিভার্স বায়াস কন্ডিশনে কি রকম থাকে যে পি সাইডটা ব্যাটারির নেগেটিভ এন্ডের সাথে কানেক্ট করা হয় আর এন সাইডটা ব্যাটারির পজিটিভ এন্ডের সাথে কানেক্ট করা হয়।
তার ফলে এখানে শুধুমাত্র মাইনরিটি ক্যারিয়ার মানে পি সাইড থেকে মাইনরিটি ইলেকট্রন ইনজেক্ট হয় এন সাইডের দিকে, আর এন সাইড থেকে মাইনরিটি হোল ইনজেক্ট হয় পি সাইডের দিকে ডিউ টু দ্য ডিফিউশন প্রসেস। ডিফিউশন প্রসেসের জন্যই এই মাইনরিটি ক্যারিয়ারের মুভমেন্টটা হয়, যার পরিমাণ খুব কম। তার ফলে এই রিভার্স বায়াস কন্ডিশনে পিএন জাংশন ডায়োডের মধ্যে খুব মিনিমাম অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করে, যেটার পরিমাণ ন্যানো অ্যাম্পিয়ার বা পিকো অ্যাম্পিয়ার রেঞ্জে পাওয়া যায়। সেই জন্য আমরা রিভার্স বায়াস কন্ডিশনে পিএন জাংশন ডায়োডকে অফ স্টেট হিসেবে কনসিডার করে থাকি। সেই কারণের জন্যই পিএন জাংশন ডায়োডকে আমরা রেকটিফায়ার হিসেবে ব্যবহার করতে পারি। এখানে আমরা প্রথম দেখছি যে হাফ ওয়েভ রেকটিফায়ার হিসেবে ডায়োডের অ্যাপ্লিকেশন। এই হাফ ওয়েভ রেকটিফায়ারে আমরা কি পাচ্ছি, যে যখন কোনো এসি সিগন্যালকে আমরা ডায়োডের সঙ্গে কানেক্ট করছি, তখন এসি সিগন্যালের পজিটিভ পার্টটা যখন ইনজেক্ট হচ্ছে ডায়োডের মধ্যে, তখন ডায়োডের যে ডাইরেকশনটা, সেই ডায়োডের ডাইরেকশনে কি পাওয়া যাচ্ছে, যে পি সাইডটায় পজিটিভ ভোল্টেজ পাচ্ছে আর এন সাইডে নেগেটিভ ভোল্টেজ পাচ্ছে। তার ফলে ডায়োডটা তখন শর্ট সার্কিট হিসেবে কাজ করে এবং ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে। যখন আমরা লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা মাপছি, তখন দেখা যাচ্ছে কি যে পজিটিভ হাফ সাইকেলটা আমরা পেয়ে যাচ্ছি, যেটা আমরা লোড ভোল্টেজটাকে এখানে ব্লু কালার দিয়ে ডিনোট করেছি। এরপর যখন আমাদের সিগন্যালটা চেঞ্জ হচ্ছে, মানে সিগন্যালের ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে এবার নেগেটিভ হাফ সাইকেলটা আসছে, তখন কি হচ্ছে, তখন ডায়োডের পি সাইডটা নেগেটিভ হয়ে যাচ্ছে কম্পেয়ার টু দ্য এন সাইড। তার ফলে ডায়োড তখন রিভার্স বায়াস কন্ডিশনে চলে যায় এবং রিভার্স বায়াস কন্ডিশনে যেহেতু চলে যাচ্ছে, তার ফলে ডায়োডটা তখন ওপেন সার্কিট হয়ে যাচ্ছে এবং ডায়োডের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতে পারে না। সেই জন্য আমরা লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যখন ভোল্টেজ মাপতে যাচ্ছি, তখন সেখানে কিন্তু কোনো ভোল্টেজ আমরা পাই না। সেই জন্য এটা শুধুমাত্র পজিটিভ পোর্শনটাই আমরা আউটপুটে পাচ্ছি, যেটা আমি এখানে ভিএল আর টাইমের যে গ্রাফটা প্লট করেছি সেখানে ব্লু কালার দিয়ে দেখিয়েছি। আর অপোজিটে যখন আমরা ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ মাপবো, যেহেতু ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে ডায়োডটা বা পজিটিভ হাফ সাইকেলের মধ্যে ডায়োডটা যেহেতু ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে ছিল এবং তার অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপই পাওয়া যায়নি, কারণ ডায়োড তখন শর্ট সার্কিট এবং ডায়োডের মধ্যে দিয়ে সম্পূর্ণ কারেন্টটা ফ্লো করে গেছে, সেই জন্য পজিটিভ হাফ সাইকেলটা কিন্তু ডায়োডের অ্যাক্রসে আমরা পাই না। অন্যদিকে যখন নেগেটিভ হাফ সাইকেলটা আসছে, তখন ডায়োড ওপেন সার্কিট হয়ে যাচ্ছে এবং ওপেন সার্কিট হয়ে যাওয়ার জন্য ডায়োডের অ্যাক্রসে পুরো নেগেটিভ সাইকেলের ভোল্টেজ ড্রপটাই পাওয়া যায়। সুতরাং ডায়োডের অ্যাক্রসে যখন আমরা ভোল্টেজ মাপছি, যেটাকে আমি ভিডি দিয়ে ডিনোট করেছি, তো ভিডি ভার্সেস টাইমের গ্রাফটা প্লট করলে কি দেখা যাচ্ছে, যে সেখানে শুধুমাত্র নেগেটিভ হাফ সাইকেলটা পাওয়া যায়, যেটা আমি থার্ড ফিগারে দেখিয়েছি পিঙ্ক কালারের গ্রাফ দিয়ে। সুতরাং লোডের অ্যাক্রসে পাওয়া যাচ্ছে পজিটিভ হাফ সাইকেল আর ডায়োডের অ্যাক্রসে পাওয়া যাচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। সুতরাং আমরা কনসিডার করছি শুধু লোডের অ্যাক্রসেরটা, কারণ আউটপুটে আমরা শুধু লোডের অ্যাক্রসের ভোল্টেজটাকেই কনসিডার করব, ডায়োডের অ্যাক্রসেরটা নয়। তাহলে আমি বলতে পারছি কি যে এটা পজিটিভ হাফ সাইকেলটা পাওয়া যায়, নেগেটিভ হাফ সাইকেলটা কিন্তু এই ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না। ডায়োড তার মানে কি করছে, যে যখন একটা ইনপুট এসি সিগন্যাল এলো সাইনোসয়েডাল ওয়েভ, সেক্ষেত্রে ডায়োডটা শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেলটাকে আউটপুটে পাঠাচ্ছে, নেগেটিভ হাফ সাইকেলটাকে ও কিন্তু সাপ্রেস করে দিচ্ছে। যেহেতু এখানে পজিটিভ হাফ সাইকেলটা শুধু পাওয়া যায় ইনপুটের, সেই জন্য এই হাফ ওয়েভ রেকটিফায়ারকে আমরা পজিটিভ হাফ ওয়েভ রেকটিফায়ার বলে থাকি।
এবার আমরা দেখব যে নেগেটিভ হাফ ওয়েভ রেকটিফায়ারের কিরকম হয় ওরিয়েন্টেশন। নেগেটিভ হাফ ওয়েভ রেকটিফায়ারে যেটা দেখা যাচ্ছে কি যে আমরা পজিটিভ হাফ ওয়েভ রেকটিফায়ারে যেদিকে ডায়োডের ডাইরেকশনটা ছিল, নেগেটিভ হাফ ওয়েভ রেকটিফায়ারে আমরা ডায়োডের ডাইরেকশনটা অপোজিট করে দিয়েছি। তার ফলে যখন এসি সিগন্যালের পজিটিভ হাফ সাইকেলটা আসছে তখন দেখা যাচ্ছে কি যে ডায়োডের এন সাইডটা পি সাইডের থেকে পজিটিভ হচ্ছে। তার ফলে ডায়োডটা তখন রিভার্স বায়াস কন্ডিশনে থাকছে এবং ডায়োডটা রিভার্স বায়াস কন্ডিশনে থাকার জন্য কি হচ্ছে যে ডায়োড তখন ওপেন সার্কিট কন্ডিশনে চলে যাচ্ছে এবং ওপেন সার্কিট কন্ডিশনে চলে যাওয়ার ফলে ডায়োডের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না এবং তার ফলে আউটপুটে আমরা কোনো ভোল্টেজ পাচ্ছি না, মানে লোডের অ্যাক্রসে কোনো ভোল্টেজ আমরা পাচ্ছি না। সেই জন্য আমরা পজিটিভ হাফ সাইকেলটা কিন্তু এক্ষেত্রে পাচ্ছি না আউটপুট। এরপর আসছে হচ্ছে যে যখন এসি সিগন্যালের ডাইরেকশনটা চেঞ্জ হচ্ছে এবং চেঞ্জ হয়ে গিয়ে এবার নেগেটিভ হাফ সাইকেলটা ইনপুট হিসেবে কাজ করছে, তখন দেখা যাচ্ছে কি যে ডায়োডের এন সাইডটা নেগেটিভ হচ্ছে এবং পি সাইডটা পজিটিভ হচ্ছে। পি সাইডটা পজিটিভ হওয়ার জন্য কি হচ্ছে যে ডায়োডের মধ্যে দিয়ে তাহলে কারেন্ট ফ্লো করছে এবং ডায়োড তখন শর্ট সার্কিটে চলে যাচ্ছে, কারণ তখন এই যে ডায়োডটা সেই ডায়োডটা কিন্তু ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে চলে যাচ্ছে, পি সাইডটা পজিটিভ এবং এন সাইডটা নেগেটিভ। এর ফলে ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে এবং আমরা তখন লোডের অ্যাক্রসে ভোল্টেজটাকে মেজার করতে পারছি। সেই জন্য দেখা যাচ্ছে কি যে লোড ভোল্টেজ ভার্সেস টাইম যখন আমরা গ্রাফ প্লট করছি তখন আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র নেগেটিভ হাফ সাইকেলটাকে আমরা দেখাচ্ছি, মানে নেগেটিভ হাফ সাইকেলটাকে আমরা লোডের অ্যাক্রসে পাচ্ছি, যেটা আমি ব্লু কালার দিয়ে দেখিয়েছি এখানে। এবার আমরা দেখব যে ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজটা কিরকম হয়। ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ কখন পাওয়া যাচ্ছে, যে যখন ডায়োডটা রিভার্স বায়াস কন্ডিশনে থাকছে, তার ফলে কি ডায়োডটা তখন ওপেন সার্কিট। ওপেন সার্কিট হলে যে ভোল্টেজটা ইনপুট হচ্ছে সেই ভোল্টেজটা পুরোটাই ডায়োডের অ্যাক্রসে ড্রপ হয়ে যাচ্ছে। আমরা ডায়োডের অ্যাক্রসে যখন মেজার করছি তখন আমরা ডায়োডের অ্যাক্রসে পজিটিভ হাফ সাইকেলটা পাচ্ছি, কিন্তু যখন এখানে নেগেটিভ হাফ সাইকেলটা ইন্ট্রোডিউস হচ্ছে অ্যাজ এ ইনপুট সিগন্যাল, তখন দেখা যাচ্ছে কি যে ডায়োডটা যেহেতু ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে চলে যাচ্ছে এবং ডায়োড শর্ট সার্কিট, তার ফলে শর্ট সার্কিট কন্ডিশনে ডায়োডের অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না, আমরা তাই জন্য নেগেটিভ হাফ সাইকেলটা কিন্তু ডায়োডের অ্যাক্রসে পাচ্ছি না। এখানে আমি লোড ভোল্টেজ ভার্সেস টাইম প্লট করেছি, যেটা আমি ব্লু কালার দিয়ে দেখিয়েছি, এবং ডায়োডের ভোল্টেজ ভার্সেস টাইম প্লট করেছি, যেটা আমি পিঙ্ক কালার দিয়ে দেখিয়েছি। এবার আসছি আমরা যে যেহেতু এটা ইনপুট সিগন্যালের নেগেটিভ হাফ সাইকেলকে শুধুমাত্র আউটপুটে দিতে সাহায্য করছে, মানে পজিটিভ হাফ সাইকেলকে এই কাট করে বার করে দিচ্ছে বা রেকটিফাই করে দিচ্ছে, সেই জন্য আমরা এই সিগন্যাল, এই যে সিস্টেমটা, এই যে হাফ ওয়েভ রেকটিফায়ারটা, সেই হাফ ওয়েভ রেকটিফায়ারকে আমরা নেগেটিভ হাফ ওয়েভ রেকটিফায়ার বলে থাকছি, কারণ এটা ইনপুট সিগন্যালের শুধুমাত্র নেগেটিভ পার্টটাকে আউটপুটে আসতে অ্যালাউ করছে, পজিটিভ পার্টটাকে এই কিন্তু সাপ্রেস করে দিচ্ছে। এইবার আসছি আমরা ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে। হাফ ওয়েভ রেকটিফায়ারে আমরা কি পেলাম, যে আইদার সেটা পজিটিভ হাফ ওয়েভ রেকটিফায়ার হবে অথবা সেটা নেগেটিভ হাফ ওয়েভ রেকটিফায়ার হবে। পজিটিভ হাফ ওয়েভ রেকটিফায়ারে সেই ইনপুটের পজিটিভ সাইকেলটাকে আউটপুটে আসতে অ্যালাউ করবে, আর নেগেটিভ হাফ ওয়েভ রেকটিফায়ারে সেই ইনপুটের নেগেটিভ সাইকেলটাকে আউটপুটে আসতে অ্যালাউ করবে। তার ফলে যেটা দেখা যাচ্ছে যে অর্ধেকটা করে সিগন্যালের ইনফরমেশন কিন্তু লস্ট হয়ে যায়। সেই জন্যই আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার করছি। ফুল ওয়েভ রেকটিফায়ারে কি করছে, যে পজিটিভ এবং নেগেটিভ হাফ সাইকেল দুটোকেই রেকটিফাই করে আউটপুটে আসতে অ্যালাউ করে। ফুল ওয়েভ রেকটিফায়ার, এখানে আমরা সেন্টার ট্যাপ কানেকশনকে কনসিডার করেছি। এই সেন্টার ট্যাপ যে কনফিগারেশনকে কনসিডার করা হচ্ছে, তাতে আমরা D1 ডায়োড রয়েছে আর D2 ডায়োড রয়েছে, আর মাঝখানে রয়েছে হচ্ছে লোড রেজিস্ট্যান্স। যখন পজিটিভ হাফ সাইকেলটা আসছে তখন D1 ডায়োডটা ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে রয়েছে, তার ফলে পজিটিভ হাফ সাইকেলে
কারেন্টটা ফ্লো করছে D1 ডায়োডটা যে পাথে রয়েছে সেই পাথ দিয়ে, আর D2 ডায়োডটা তখন রিভার্স বায়াস কন্ডিশনে চলে যায়। তার জন্য D2 ডায়োডের পার্টটা কিন্তু ওপেন সার্কিট কন্ডিশনে থাকে। তার ফলে পজিটিভ হাফ সাইকেল যখন ইনপুট সিগন্যাল হিসেবে আসছে তখন D1 ডায়োডের পাথ দিয়ে কারেন্ট ফ্লো করবে, আর D2 ডায়োডের পাথ দিয়ে কিন্তু কোনো কারেন্ট ফ্লো করবে না। এরপর যখন নেগেটিভ হাফ সাইকেল আসছে তখন দেখা যাচ্ছে কি যে নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে D1 ডায়োডটা তখন রিভার্স বায়াস কন্ডিশনে চলে যাচ্ছে, আর D2 ডায়োডটা তখন ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে থাকছে। এর ফলে D1 ডায়োডের পাথটা তখন ওপেন সার্কিট হয়ে যাচ্ছে, তার ফলে নেগেটিভ হাফ সাইকেলে কোনো কারেন্টই D1 ডায়োডের পাথ দিয়ে মুভ করতে পারে না। অপরদিকে D2 ডায়োড যেহেতু ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে থাকছে তাই জন্য সেটা শর্ট সার্কিট অবস্থায় থাকছে এবং এর মধ্যে দিয়েই কারেন্টটা ফ্লো করছে এবং আমরা লোডের অ্যাক্রসে ভোল্টেজটাকে পাচ্ছি। এবার আমি আসছি ওয়েভ ফর্মের ক্ষেত্রে। ওয়েভ ফর্মে কি দেখা যাচ্ছে যে যখন ইনপুট সিগন্যালটাকে আমি রেড কালার দিয়ে দেখিয়েছি যেটা হচ্ছে সাইনোসয়েডাল ওয়েভ, তার পজিটিভ এবং নেগেটিভ সাইকেল রয়েছে। এবার আসছি আমরা লোড ভোল্টেজের ক্ষেত্রে। লোড ভোল্টেজে কি দেখা যাচ্ছে যে পজিটিভ হাফ সাইকেলটা যখন আসছে তখন D1 ডায়োডটা অন স্টেটে থাকছে আর D2 ডায়োডটা অফ, আর অন্যদিকে নেগেটিভ হাফ সাইকেলটা যখন আসছে তখন D2 ডায়োডটা অন স্টেটে থাকছে, D1 ডায়োডটা অফ স্টেটে। তার ফলে আউটপুটটা যখন আমি মেজার করছি তখন কিন্তু এখানে বোথ মানে পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল দুটো সাইকেলেরই ইনফরমেশন কিন্তু আমরা পাচ্ছি, এবং এটা যেহেতু রেকটিফাই করে দিচ্ছে তার ফলে নেগেটিভ পোরশনটা বাদ চলে যাচ্ছে, পুরোটাই আমরা পজিটিভ পোরশনে পাচ্ছি, মানে এটা ডিসি স্ট্রাকচারে চলে আসছে এসি থেকে। এবং আমি এখানে ব্লু কালার দিয়ে দেখিয়েছি হচ্ছে D1 ডায়োডের আউটপুট সিগন্যালটা, আর পিঙ্ক কালার দিয়ে দেখিয়েছি হচ্ছে D2 ডায়োডের আউটপুট সিগন্যাল। এবং পজিটিভ হাফ সাইকেলে D1 ডায়োড অন স্টেটে থাকছে আর নেগেটিভ হাফ সাইকেলে D2 ডায়োড অন স্টেটে থাকছে। তার ফলে আমরা পুরো ইনফরমেশনটাই বা পুরো সিগন্যালটাই আউটপুটে পাচ্ছি। হাফ ওয়েভ রেকটিফায়ারে যেরকম আমাদের একটা করে পোরশন বাদ চলে যাচ্ছিল, কিন্তু ফুল ওয়েভ রেকটিফায়ারে আমরা পুরো সিগন্যালটারই কমপ্লিট রেকটিফিকেশন হচ্ছে এবং আমাদের কোনো ইনফরমেশন লস্ট হচ্ছে না। এরপর আসছি আমরা ব্রিজ রেকটিফায়ারের কনফিগারেশনে। ব্রিজ রেকটিফায়ারের কনফিগারেশনের স্ট্রাকচারটা বা কনফিগারেশনটা অনেকটা উইন্স ব্রিজ কনফিগারেশনের মতো হচ্ছে, যেখানে ইনপুটে আমাদের ট্রান্সফরমার ইউজ করা যেতে পারে অথবা এমনি এসি সিগন্যালও ইউজ করা যায়। এবার ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে যখন পজিটিভ হাফ সাইকেলটা আসছে তখন D1 আর D3 এই ডায়োডের পাত্তার মধ্যে দিয়ে তারা মুভ করতে পারছে, কারণ D1 আর D3 তখন ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে চলে যাচ্ছে এবং এই পাত্তাই তখন শর্ট সার্কিটে, তার ফলে যে কারেন্টটা মুভ করছে সেটা D1 D3 পাত দিয়ে মুভ করতে পারছে। আর অন্যদিকে D2 আর D4 রিভার্স বায়াস কন্ডিশনে থাকার জন্য সেই পাতটা ওপেন সার্কিট হয়ে যাচ্ছে। অন্যদিকে যখন রিভার্স বায়াস কন্ডিশনটা আসছে মানে যখন নেগেটিভ হাফ সাইকেলটা আসছে, নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে D1 আর D3 রিভার্স বায়াস কন্ডিশনে চলে যাচ্ছে আর D2 আর D4 ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে থাকছে। এবার D2 আর D4 যেহেতু ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে থাকছে তার ফলে সেটা শর্ট সার্কিট ওই পাথটা, আর D1 আর D3 যেহেতু রিভার্স বায়াস কন্ডিশনে থাকছে তার ফলে নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে D1 আর D3 পাথটা থাকছে কি ওপেন সার্কিট কন্ডিশনে। তার ফলে নেগেটিভ সাইকেলটা যখন আসছে তখন D1 আর D3 পাথের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, পুরো কারেন্টটাই ফ্লো করবে হচ্ছে D2 আর D4 এর মধ্যে দিয়ে। আমরা আউটপুট সিগন্যালে কি দেখাচ্ছি যে ব্লু কালার দিয়ে দেখিয়েছি যে যেখানে পজিটিভ হাফ সাইকেলটা, যে পজিটিভ হাফ সাইকেলে D1 আর D3 অন থাকার জন্য আমরা আউটপুটে সিগন্যাল পাচ্ছি, আর অন্যদিকে নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে যেটা আমরা পিঙ্ক কালার দিয়ে দেখিয়েছি সেখানে D2 আর D4 ডায়োড দুটো অন কন্ডিশনে থাকছে। তার ফলে আমরা নেগেটিভ হাফ সাইকেলটা পাচ্ছি হচ্ছে D2 আর D4 এর ক্ষেত্রে।
এইবার আমরা এই হাফ ওয়েভ, ফুল ওয়েভ এবং ব্রিজ রেকটিফায়ারের একটা কম্পারেটিভ স্টাডি দেখিয়েছি। কম্পারেটিভ স্টাডিতে প্রথম আসছি আমরা সার্কিট ডায়াগ্রামে। সার্কিট ডায়াগ্রামে কি দেখা যাচ্ছে যে হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে একটা মাত্র ডায়োডের দরকার হয়, যেখানে ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে দুটো ডায়োড এবং একটা সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের দরকার হয়। এই সেন্টার ট্যাপ ট্রান্সফরমারটাই কিন্তু পজিটিভ হাফ সাইকেলে D1 পাথটাকে অন করছে এবং নেগেটিভ হাফ সাইকেলে D2 পাথটাকে অন করছে। আর ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে কি আসছে যে চারটে ডায়োডের দরকার হয়। এরপর আসছি আমরা এসি ওয়েভ ইউটিলাইজেশন। এসি ওয়েভ ইউটিলাইজেশনে কি পাওয়া যাচ্ছে যে হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে প্রসেসেস অনলি ওয়ান হাফ সাইকেল, আইদার সেটা পজিটিভ হাফ সাইকেল হবে অথবা সেটা নেগেটিভ হাফ সাইকেল হবে। কিন্তু ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে এটা বোথ হাফ সাইকেলকেই প্রসেস করতে পারে, আর ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রেও কিন্তু এটা বোথ হাফ সাইকেলকেই প্রসেস করে। ম্যাক্সিমাম কনভার্সন এফিসিয়েন্সি, ম্যাক্সিমাম কনভার্সন এফিসিয়েন্সি কি, যে এই যে ইনপুটে এসি সিগন্যালটা পেলাম এবং আউটপুটে যে ডিসি সিগন্যালটা পাচ্ছি তার এই কনভার্সন যেটা হচ্ছে সেই কনভার্সনের এফিসিয়েন্সি, সেই কনভার্সনের এফিসিয়েন্সি হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে হচ্ছে 40.6%, যেখানে ফুল ওয়েভ রেকটিফায়ার এবং ব্রিজ রেকটিফায়ার দুটোর ক্ষেত্রে আমরা পাচ্ছি 81.2%। কারণ কি, কারণ হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে হাফ পোরশনটা কিন্তু বাদ চলে যাচ্ছে, আইদার সেটা পজিটিভ হাফ সাইকেল অথবা সেটা নেগেটিভ হাফ সাইকেল, সেই জন্য এর ম্যাক্সিমাম কনভার্সন এফিসিয়েন্সি কিন্তু ফুল ওয়েভ রেকটিফায়ার বা ব্রিজ রেকটিফায়ারের থেকে ঠিক হাফ হচ্ছে। এরপর আসছে রিপল ভোল্টেজ। রিপল ভোল্টেজটা কি, যে রিপল ভোল্টেজের কি রকম ফিচার আমরা পাচ্ছি হাফ ওয়েভ রেকটিফায়ারে, হাফ ওয়েভ রেকটিফায়ারে কিন্তু হাই হচ্ছে রিপল ভোল্টেজটা, এবং দুটো যে পালস রয়েছে, কারণ এটা আইদার পজিটিভ হাফ সাইকেল অথবা নেগেটিভ হাফ সাইকেল দিচ্ছে, তার জন্য দুটো যে পালস রয়েছে সেই পালসের আউটপুটে সেই পালসের মধ্যে গ্যাপ কিন্তু খুব বেশি হচ্ছে। অন্যদিকে এবং গ্যাপ বেশি হওয়ার জন্যই এখানে কিন্তু রিপল ভোল্টেজটা অনেক হাই হয়। অন্যদিকে যখন আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার কনসিডার করছি, ফুল ওয়েভ রেকটিফায়ারে কি দেখা যাচ্ছে, যেহেতু আউটপুটে আমরা পুরো ইনপুট সিগন্যালটাকেই পাচ্ছি, মানে পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল বোথ সাইকেলই আউটপুটে আমরা পাচ্ছি রেকটিফাই অবস্থায়, তার জন্য এখানে কিন্তু স্মুথার আউটপুট পাচ্ছি, তার ফলে এখানে রিপল ভোল্টেজ খুব কম হয়, আর ব্রিজ রেকটিফায়ারে ভেরি লো, এবং এখানে ইজিয়েস্ট টু ফিল্টার ইনটু পিওর ডিসি। ব্রিজ রেকটিফায়ারটাই হচ্ছে সবচেয়ে এফিসিয়েন্ট, যেখানে সহজেই আমরা রিপল ভোল্টেজটা এতটাই কম হয় তার ফলে আমরা সহজেই এসি সিগন্যালের থেকে ডিসি সিগন্যাল পেয়ে যেতে পারি। এবার হচ্ছে যেহেতু রিপল ভোল্টেজ হাফ ওয়েভ রেকটিফায়ারে বেশি হয় তার জন্য তার রিপল ফ্যাক্টরও বেশি 1.21। অন্যদিকে ফুল ওয়েভ রেকটিফায়ার আর ব্রিজ রেকটিফায়ারের যে রিপল ফ্যাক্টরটা সেটা হচ্ছে 0.48। এই রিপল ভোল্টেজ, রিপল ফ্যাক্টর, ম্যাক্সিমাম কনভার্সন এফিসিয়েন্সি এগুলোর ক্যালকুলেশন আমি পরবর্তী স্লাইডে আলোচনা করব। এবার আসছি আমরা পিআইভি, পিক ইনভার্স ভোল্টেজ। পিক ইনভার্স ভোল্টেজ হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে হচ্ছে ভিএম, মানে ম্যাক্সিমাম যে ভোল্টেজটা, যেটা ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে হচ্ছে 2 টাইমস অফ দা ম্যাক্সিমাম ভোল্টেজ, আর ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ। আর ট্রান্সফরমার রিকোয়ারমেন্টস কি হচ্ছে, যে হাফ ওয়েভ রেকটিফায়ারে কোনো ট্রান্সফরমারের দরকার হয় না, কিন্তু ফুল ওয়েভ রেকটিফায়ারে আমরা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার ইউজ করি। এই সেন্টার ট্যাপ ট্রান্সফরমার একদিকে হচ্ছে বাল্কি এবং 2 নম্বর হচ্ছে এক্সপেন্সিভ, আর 3 নম্বর হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে কিন্তু কোনো ট্রান্সফরমারের রিকোয়ারমেন্ট থাকে না, তার ফলে আমরা এই কম্পারেটিভ স্টাডি থেকে যেটা দেখতে পেলাম যে ব্রিজ ওয়েভ রেকটিফায়ারটাই হচ্ছে মোর এফিসিয়েন্ট দেন ফুল ওয়েভ রেকটিফায়ার এন্ড হাফ ওয়েভ রেকটিফায়ার। আমরা এতক্ষণ ধরে যে রেকটিফায়ার সার্কিট গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো হলো হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার আর ব্রিজ রেকটিফায়ার। এই রেকটিফায়ার সার্কিট গুলোর সার্কিট ডায়াগ্রাম এবং তাদের করেসপন্ডিং আউটপুট সিগন্যাল নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা আউটপুট সিগন্যাল গুলো নিয়ে যখন আলোচনা করলাম তখন আমরা কি দেখলাম যে আউটপুটে যে ডিসি সিগন্যালটা পাচ্ছি আমরা, কারণ এসি পার্টটা বাদ চলে যাচ্ছে বলে, আইদার সেটা হাফ ওয়েভ হচ্ছে অথবা সেটা ফুল ওয়েভ অথবা
সেটা ব্রিজ রেকটিফায়ার। তারা সবাই কি করছে যে এসি সিগন্যালের যে সাইনুসয়েডাল পোরশনটা, সেই সাইনুসয়েডাল পোরশনের মানে পজিটিভ এবং নেগেটিভের যে কন্টিনিউয়াস চেঞ্জটা, সেই জিনিসটাকে সে রেকটিফাই করছে বা কাট করে বার করে দিচ্ছে। কিন্তু যে ডিসি সিগন্যালটা আমরা পেলাম, সেই ডিসি সিগন্যালটা হচ্ছে পালস টাইপের। আমরা কনস্ট্যান্ট ডিসি সিগন্যাল কিন্তু পাই না। সেটা হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রেও পাইনি, ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রেও পাইনি, বা ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রেও পাইনি। এর ফলে যেটা অসুবিধা হয় কি, যে যেখানে ইলেকট্রনিক সার্কিটে পিওর ডিসি সিগন্যালের দরকার হয়, সেখানে কিন্তু আমরা এই রেকটিফায়ার সার্কিটগুলোকে ইউজ করতে পারি না। রেকটিফায়ার সার্কিটে যখন পিওর ডিসি সিগন্যালের দরকার হয়, তখন আমরা সেক্ষেত্রে আইদার সিঙ্গেল অথবা মাল্টি সেকশন ফিল্টার ইউজ করা হয়। যে ফিল্টারগুলো কি করে, সেই ফিল্টারগুলো এই আউটপুটে যে পালসটা পাওয়া যাচ্ছে, ডিসি সিগন্যাল উইথ পালস, শুধুমাত্র রেকটিফায়ার মানে রেকটিফায়ার উইদাউট ফিল্টারের ক্ষেত্রে যে ডিসি সিগন্যাল উইথ পালস, সেই জিনিসটাকে সে রিমুভ করে এবং আউটপুটের ডিসি পোরশনটাকে আরো বাড়িয়ে দেয়। এবার প্রথম কথা হচ্ছে কি, যে এই ফিল্টারটাকে আমরা কোথায় ব্যবহার করব? ফিল্টারটা ব্যবহার করা হয় রেকটিফায়ার এবং লোডের মাঝখানে। কারণ লোড থেকেই আমরা আউটপুটটা মাপছি, এই এবং লোডের মাধ্যমেই সে আউটপুটে সিগন্যালটা পাঠাচ্ছে। সেই জন্য আমরা রেকটিফায়ারের যে আউটপুটটা আসছে, সেটাকে যদি আমরা ফিল্টারের মধ্যে দিয়ে পাস করাই, তাহলে সে ফিল্টার আউট করে দিচ্ছে এসি সিগন্যালটাকে, এবং এসি সিগন্যাল বা পালসকে ফিল্টার আউট করার ফলে আমরা লোডে যখন মেজার করছি, তখন দেখতে পাচ্ছি কি, যে এই ক্ষেত্রে আউটপুটটা উইদাউট ফিল্টার যে রেকটিফায়ার গুলোর আউটপুট পাচ্ছি, তার থেকে অনেক বেটার হচ্ছে এবং এখানে প্রপার ডিসি সিগন্যাল আমরা পাচ্ছি। এবার আসছি আমরা যে কি কি ধরনের ফিল্টার হয়। এই ফিল্টার সার্কিট আইদার হয় শুধুমাত্র ক্যাপাসিটর ফিল্টার অথবা ইন্ডাক্টর ফিল্টার। তাছাড়া থাকছে কি, যে এল টাইপ এলসি ফিল্টার এবং পাই টাইপ এলসি ফিল্টার। এই ফিল্টারগুলো বিভিন্ন স্ট্রাকচার মানে তাদের কনফিগারেশন, সেগুলো আমরা পরবর্তী স্লাইডে দেখিয়েছি। এরপর আসি যে এই ইন্ডাক্টর এখানে কি কাজ করে। ইন্ডাক্টরস আর ইউজড অ্যাজ সিরিজ ইম্পিডেন্সেস টু অপোজ দ্য ফ্লো অফ পালসেটিং ডিসি। মানে ইন্ডাক্টরটাকে আমরা সিরিজে ব্যবহার করছি, যেখানে পালস যেটা রয়েছে মানে ডিসি সিগন্যালের যে পালসটা রয়েছে, এই পালসটাকে অপোজ করবার জন্য। তার ফলে শুধুমাত্র ডিসি পোরশনটাই এই আউটপুটে দেয়। ক্যাপাসিটর কি কাজ করে? ক্যাপাসিটরস আর ইউজড অ্যাজ শান্ট এলিমেন্টস to bypass the alternating components of the signal around the load। তার মানে ক্যাপাসিটরকে ইন্ডাক্টর যেমন সিরিজে ব্যবহার হয়, ক্যাপাসিটর তেমন শান্টে ব্যবহার হচ্ছে। ইন্ডাক্টর অপোজ করছে ডিসির পালসকে, আর ক্যাপাসিটর কি করছে, যে অল্টারনেটিং যে কম্পোনেন্টসটা থেকে যাচ্ছে আউটপুটের মধ্যে, এই অল্টারনেটিং কম্পোনেন্টসটাকে ও বাইপাস করে বার করে দেয়। তার ফলে আউটপুটে আমরা অল্টারনেটিং কম্পোনেন্টস বা পালসকে পাই। আর রেজিস্টার কি কাজ করে? রেজিস্টারস আর ইউজড ইন প্লেস অফ ইন্ডাক্টরস ইন লো কারেন্ট অ্যাপ্লিকেশন। লো কারেন্ট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইন্ডাক্টরের জায়গায় আমরা রেজিস্টার ব্যবহার করি। এখানে আমরা বিভিন্ন ধরনের যে ফিল্টার গুলো, সেইগুলোকে দেখিয়েছি। প্রথমটা হচ্ছে ক্যাপাসিটর ফিল্টার, যেখানে ক্যাপাসিটর আর লোড রেজিস্ট্যান্স প্যারালালি কানেক্ট অবস্থায় থাকছে। রেকটিফায়ারের আউটপুটটা এসে ডাইরেক্ট ক্যাপাসিটর ফিল্টারের ইনপুটে কানেক্ট হচ্ছে এবং সেইখান থেকে যে আউটপুটটা পাওয়া যাচ্ছে আফটার ফিল্টার আউট দ্য অল্টারনেটিং কম্পোনেন্টস, সেইটা আমরা লোডে পাচ্ছি। এরপরে এটা একেবারে সিম্পল স্ট্রাকচার। এরপরেরটা হচ্ছে ইন্ডাক্টর ফিল্টার, যেখানে রেকটিফায়ারের আউটপুটের সাথে সিরিজ কম্বিনেশনে থাকছে কানেক্ট করা ইন্ডাক্টর এবং তার সঙ্গে থাকছে লোড রেজিস্ট্যান্স। এরপর আসছি আমরা এল টাইপ এলসি ফিল্টার, যেখানে একটা ইন্ডাক্টর এবং একটা ক্যাপাসিটর কানেক্ট হচ্ছে রেকটিফায়ার আউটপুটের সাথে এবং ইন্ডাক্টর সিরিজে থাকছে আর ক্যাপাসিটর থাকছে শান্ট কম্বিনেশনে। আর লাস্ট হচ্ছে পাই টাইপ, যেখানে পাই টাইপ স্ট্রাকচারটা পাওয়া যাচ্ছে পাই টাইপ এলসি ফিল্টার। পাই টাইপ এলসি ফিল্টারের ক্ষেত্রে দুটো ক্যাপাসিটর থাকছে আর একটা ইন্ডাক্টর থাকছে, ইন্ডাক্টর সিরিজে আর ক্যাপাসিটর দুটো থাকছে হচ্ছে শান্ট কম্বিনেশনে, এবং ভোল্টেজ ফ্রম রেকটিফায়ার আসছে এবং এই পাই টাইপ এলসি ফিল্টারের মধ্যে দিয়ে পাস করার পরে যে ডিসি পোরশনটা আমরা পাচ্ছি, সেই ডিসি পোরশনটা আমরা লোড রেজিস্ট্যান্সে মেজার করতে পারি।
এইবার আসছি আমরা একটা ক্যাপাসিটর ফিল্টার সম্পর্কে আলোচনা করতে। আমি আগেই বলেছিলাম যে এই বিভিন্ন টাইপের যে ফিল্টার গুলো রয়েছে তার মধ্যে আমরা ক্যাপাসিটর ফিল্টারটাকে চুজ করেছি, যে ক্যাপাসিটর ফিল্টারের মধ্যে দিয়ে কোনো রেকটিফাইড আউটপুটকে পাঠালে সেটার আউটপুটের সিগন্যালটার কি চেঞ্জ হচ্ছে সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। সেটাই এখানে আমরা আলোচনা করছি যে ক্যাপাসিটর ফিল্টার ইউজ করা হচ্ছে একটা পজিটিভ রেকটিফায়ার বা পজিটিভ হাফ ওয়েভ রেকটিফায়ারের সাথে কানেক্ট করা হয়েছে ক্যাপাসিটর ফিল্টারকে। এবার পজিটিভ হাফ ওয়েভ রেকটিফায়ারের সাথে যে ক্যাপাসিটর ফিল্টারটা ইউজ করা হচ্ছে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে কি যে ক্যাপাসিটর শুড হ্যাভ শর্টার চার্জ টাইম, খুব তাড়াতাড়ি কিন্তু চার্জটাকে নিতে শুরু করে দেবে এবং চার্জিং টাইমটাকে খুব কম হতে হবে, আর ডিসচার্জ টাইমটাকে খুব বেশি হতে হবে। এবং যেহেতু ডিসচার্জ টাইম খুব বেশি হবে তার ফলে ডিসচার্জ টাইমটা যত বেশি হবে তত এই আউটপুটের রিপলটা তত কমতে থাকবে। এইটাই কিন্তু এই ক্যাপাসিটর ফিল্টার যখন আমরা চুজ করব তখন সেটাই মাথায় রাখতে হবে যে ক্যাপাসিটর ফিল্টারের ক্ষেত্রে ক্যাপাসিটরকে খুব তাড়াতাড়ি চার্জ হতে হবে, মানে ডায়োড যখনই পজিটিভ হাফ সাইকেলে রয়েছে এবং ডায়োড যখন কন্ডাক্ট করছে তখনই ক্যাপাসিটর যেন চার্জ হতে থাকে এবং ক্যাপাসিটর ম্যাক্সিমাম চার্জ হয়ে যাওয়ার পর যখন এবার ডায়োডটা রিভার্স বায়াস কন্ডিশনে চলে যাচ্ছে, মানে আর কন্ডাক্ট করতে পারছে না, তখন ক্যাপাসিটর আস্তে আস্তে ডিসচার্জ করবে এবং ডিসচার্জের টাইমটা যত বেশি হবে তত কিন্তু রিপল ফ্যাক্টরটা আমরা কমাতে পারবো। এবার সার্কিটের অপারেশনটা দেখি। সার্কিটের অপারেশনটাই কি দেখা যাচ্ছে যে ফিগার এতে দেখাচ্ছে যে যখন পজিটিভ হাফ সাইকেলটা ইনপুটে আসছে ডায়োডের তখন ডায়োড ডি ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে থাকছে এবং ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে থাকার জন্য আস্তে আস্তে ডায়োড কিন্তু কন্ডাক্ট করছে এবং ক্যাপাসিটরটা ক্রমশ চার্জ হতে থাকছে। যেটা আমরা এই আউটপুট সিগন্যালটা যখন দেখিয়েছি, আউটপুট সিগন্যালে এই যে ডার্ক রেড কালার দিয়ে দেখিয়েছি সেইটা দেখানো হচ্ছে যে ক্যাপাসিটরের আউটপুট সিগন্যালটা এবং ক্যাপাসিটর কিভাবে চার্জ হচ্ছে সেইটা দেখানো হচ্ছে। এবং ক্যাপাসিটর চার্জ হয়ে যখন ম্যাক্সিমাম পয়েন্টে চলে আসছে ইনপুট সিগন্যালটা তখন ক্যাপাসিটরও ম্যাক্সিমাম চার্জিং হয়ে যাচ্ছে ক্যাপাসিটর। এরপর ফিগার বি তে কি দেখাচ্ছে যে যেখানে আমরা আগে দেখেছিলাম যে উইদাউট ফিল্টারে যখনই সিগন্যালটা পিকে যাওয়ার পর ইনপুট সিগন্যালটা পিকে যাওয়ার পর আস্তে আস্তে নেগেটিভ দিকে আসছে ফল করছে, তখন কি হচ্ছিল যে আউটপুট সিগন্যালটাও ডায়োড তখনই রিভার্স বায়াস কন্ডিশনে আস্তে আস্তে চলে যাচ্ছে বলে সেখানে কিন্তু অ্যাব্রাপ্ট ফল হচ্ছিল এবং আমরা নেগেটিভ হাফ সাইকেলটা পাচ্ছিলাম না। তার ফলে ডিসি সিগন্যালটার মধ্যে আমরা পালস পাচ্ছিলাম আউটপুটে। কিন্তু এখানে কি দেখা যাচ্ছে যে ক্যাপাসিটর ম্যাক্সিমাম ইনপুট সিগন্যালও যখন ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছেছে তখন ক্যাপাসিটরের চার্জিংও ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছেছে এবং সেইখানে ক্যাপাসিটর কিন্তু এই চার্জটাকে রিটেন করছে। ঠিক আছে, এবার ক্যাপাসিটরের মধ্যে যখনই চার্জটা রিটেন হচ্ছে এরপরে ইনপুট সিগন্যাল যখন পিক ভ্যালুর পরে আস্তে আস্তে ফল করছে ক্যাপাসিটর কিন্তু তখনও ডায়োড যেহেতু কন্ডাক্ট করছে ক্যাপাসিটর কিন্তু ডিসচার্জ হওয়া স্টার্ট করছে না, সেখানে কিন্তু ক্যাপাসিটর চার্জ অবস্থাতেই রয়েছে। এরপর নেগেটিভ হাফ সাইকেলে কি দেখা যাচ্ছে যে নেগেটিভ হাফ সাইকেলে যখন ডায়োড আর কন্ডাক্ট করতে পারছে না, ডায়োড যখন ওপেন সার্কিট হয়ে গেছে এবং ডায়োড যখন অফ স্টেটে মানে ডায়োড আর কন্ডাক্ট করতে পারছে না, তখন এইবারে ক্যাপাসিটর কিন্তু আস্তে আস্তে ডিসচার্জ করছে থ্রু লোড রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটর ডিসচার্জ করছে এবং সেই জিনিসটা আমরা বি ফিগারে দেখিয়েছি যে আউটপুটে ক্যাপাসিটর আস্তে আস্তে ডিসচার্জ করছে, তার ফলে যেটা আমরা উইদাউট ফিল্টারে দেখেছিলাম যে অ্যাব্রাপ্ট একটা ফল এবং মাঝখানে দুটো পজিটিভ হাফ সাইকেলের মাঝখানের জায়গাটায় ডায়োড কন্ডাক্ট না করার জন্য আউটপুটে আমরা কিছু পাচ্ছিলাম না, যার ফলে ডিসি সিগন্যালটার মধ্যে পালস ছিল সেটা এখানে অনেকভাবে কমে যাচ্ছে, কারণ এখানে কিন্তু ক্যাপাসিটর ডিসচার্জ করছে এবং যেটা একটা স্ট্রেট লাইন অলমোস্ট। এবং আমি আগেই বললাম কি যে ক্যাপাসিটরের ডিসচার্জ টাইম যত বেশি হবে তত কি হবে যে যত বেশিক্ষণ ধরে ক্যাপাসিটর ডিসচার্জ করবে তত কি ক্যাপাসিটর স্লোলি ডিসচার্জ করবে, তার ফলে পরবর্তী পালস বা পরবর্তী পজিটিভ সাইকেলটা যখন আসবে তখন ক্যাপাসিটর কিন্তু আবার চার্জ হতে শুরু করবে। তার ফলে কি হচ্ছে যে রিপল ফ্যাক্টরটা অনেক কমে যাচ্ছে উইদাউট ফিল্টারের থেকে
উইথ ফিল্টারে। এইবার আসছি আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার উইথ ক্যাপাসিটর ফিল্টারের ক্ষেত্রে। আমরা আগেরটাই কি দেখলাম যে হাফ ওয়েভ রেকটিফায়ারের মতোই কাজ ফুল ওয়েভ রেকটিফায়ারও করে, এবং হাফ ওয়েভ রেকটিফায়ার উইথ ক্যাপাসিটর ফিল্টারে যা পেয়েছি আমরা সেই একই ধরনের ডিসকাশনই ফুল ওয়েভ রেকটিফায়ার উইথ ক্যাপাসিটরের ক্ষেত্রেও হবে, যে ক্যাপাসিটরকে প্রথমে চার্জ হতে হবে যখন ডায়োড কন্ডাক্ট করছে, এবং ডায়োড যখন অফ স্টেটে চলে যাচ্ছে তখন ক্যাপাসিটর ডিসচার্জ করবে, এবং ক্যাপাসিটর যে চার্জটা এতক্ষণ স্টোর করছিল সেই চার্জটাই ক্যাপাসিটর ডিসচার্জ করবে থ্রু লোড রেজিস্ট্যান্স, এবং লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ডিসচার্জ করার ফলে আমরা উইদাউট ফিল্টারে যে রিপলটা পাচ্ছিলাম, মানে পিক ভ্যালুর পরে যে অ্যাব্রাপ্ট ফলটা পাচ্ছিলাম, সেটা এই ফিল্টার ইউজ করলে এই অ্যাব্রাপ্ট ফলটা পাবো। শুধু তফাৎটা এখানে কি, এখানে যেহেতু হাফ ওয়েভ রেকটিফায়ারে শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেল অথবা শুধুমাত্র নেগেটিভ হাফ সাইকেলেই ডায়োড কন্ডাক্ট করতে পারছিল, সেই জন্য ক্যাপাসিটর কিন্তু শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেল অথবা শুধুমাত্র নেগেটিভ হাফ সাইকেলেই চার্জিংটা হতো। কিন্তু এক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে ফুল ওয়েভ রেকটিফায়ারে যেহেতু প্রতিটা হাফ সাইকেলই ডায়োড কন্ডাক্ট করতে পারছে, আইদার D1 অথবা D2, পজিটিভ হাফ সাইকেলে D1 কন্ডাক্ট করছে এবং নেগেটিভ হাফ সাইকেলে D2 কন্ডাক্ট করছে, সেই জন্য ক্যাপাসিটর কিন্তু প্রতিটা হাফ সাইকেলেই চার্জ এবং ডিসচার্জ হবে। প্রথমে যখন D1 কন্ডাক্ট করছিল তখন ক্যাপাসিটর চার্জিং হচ্ছিল, এবং পিক ভ্যালুতে যখন পৌঁছচ্ছে আউটপুটটা তখন ক্যাপাসিটরেরও চার্জ ভ্যালুটা পিকে যাচ্ছে। এরপর যখন আস্তে আস্তে সিগন্যালটা ইনপুটের ক্রমশ ফল করছে তখন কি দেখা যাচ্ছে যে ক্যাপাসিটর আস্তে আস্তে ডিসচার্জ করা শুরু করছে, এবং ক্যাপাসিটর ডিসচার্জ করা শুরু করছে বলে আউটপুট সিগন্যালটা অ্যাব্রাপ্ট ফল করছে না, যেটা আমি এখানে উইদাউট ফিল্টারের আউটপুট সিগন্যালটাকে ডটেড রেড কালার দিয়ে এবং উইথ ফিল্টারের আউটপুট সিগন্যালটাকে আমরা সলিড রেড কালার দিয়ে দেখিয়েছি। এবং যেটা দেখা যাচ্ছে কি যে ডটেড রেড কালারটা কি হচ্ছে, পিক ভ্যালুর পরে যে মুহূর্তে ইনপুট সিগন্যালটা ফল করছিল সেই মুহূর্তে আউটপুট সিগন্যালটা কিন্তু অ্যাব্রাপ্ট একটা ফল হচ্ছিল, কিন্তু যেহেতু এখানে আমরা ফিল্টারে ক্যাপাসিটর ইউজ করেছি তখন থেকে ক্যাপাসিটর কিন্তু ডিসচার্জ করতে শুরু করছে, এবং কতক্ষণ পর্যন্ত ডিসচার্জ করছে, যতক্ষণ না আবার পরবর্তী সাইকেলটা চলে আসছে, এবং পরবর্তী সাইকেলটা যখনই এসে যাচ্ছে ক্যাপাসিটর ডিসচার্জ করতে করতে যে পরিমাণ চার্জটা সে ডিসচার্জ করেছিল তার থেকে বেশি যে মুহূর্তে চার্জ চলে আসছে সেই মুহূর্তে কিন্তু আবার ক্যাপাসিটর চার্জিং স্টেজে চলে যাচ্ছে, তার ফলে এই অ্যাব্রাপ্ট ফলটা পাওয়া যাচ্ছে না। এবং যেটা পাওয়া যাচ্ছে কি, আমরা দেখতে পাচ্ছি যে উইদাউট ফিল্টারের আউটপুট সিগন্যাল যে পালস সেটিং ডিসিটা পাওয়া যাচ্ছিল সেটা কিন্তু উইথ ফিল্টারে এই পালস সেটিং ডিসিটা পাওয়া যাচ্ছে না, এবং আউটপুটটা অনেক বেশি কনস্ট্যান্ট লাইক ডিসি সিগন্যাল। If this content is useful, please put a like and share it with others. And if you want to get such videos like this, please subscribe my YouTube channel Electronics Made Easy with Shomabu. And for any suggestions or for any queries, you are most welcome to comment. Thank you for watching this.